বিসমিল্লাহ রহমান রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় থাকছে এসএসসি পরীক্ষা 2021 এর অ্যাসাইনমেন্ট নং 4। ইতিমধ্যে তোমরা স্কুলে 3টি অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিয়েছ। আজকে আমি অ্যাসাইনমেন্ট নং 4 রসায়নের অ্যাসাইনমেন্ট নং 4 নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে যে 3টি অ্যাসাইনমেন্ট তোমরা দিয়েছো সেখানে 16 নাম্বারের করে ছিল, প্রত্যেকটাতে 4টা পার্ট ছিল, 4 4 16। কিন্তু আজকের অ্যাসাইনমেন্টটি অর্থাৎ চতুর্থ অ্যাসাইনমেন্টটির মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে। এখানে 3টি পার্ট রয়েছে এবং প্রতিটি পার্টের মান 4 3 4 12, অর্থাৎ আজকের অ্যাসাইনমেন্টটি 12 নাম্বারের জন্য। চলো তাহলে আমরা সেই অ্যাসাইনমেন্টটি দেখি এবং ভালোভাবে বুঝতে চেষ্টা করি। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি এসএসসি পরীক্ষা 2021 অ্যাসাইনমেন্ট নং 04, বিষয় রসায়ন, কোড 137। দেখো, অ্যাসাইনমেন্ট শিরোনাম পরমাণুর যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাআয়োডাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড যৌগে বিদ্যমান পরমাণুসমূহের আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। একটু লম্বা ধরনের, আমি এটাকে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করে এখানে লিখেছি। তোমরা প্রতিবেদনের অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে এইটা লিখবে, প্রতিবেদন প্রণয়ন। তো তোমরা যদি অ্যাসাইনমেন্টের মধ্যে যাও তাহলে সেখানে কিছু কথা লেখা আছে। দেখো, তোমাদেরকে আগেও আমি বলেছি নির্দেশনাটা একটু দেখার জন্য। তো প্রথমে দেখো নির্দেশনা, আর অ্যাসাইনমেন্টটি দেখে তোমরা বুঝতে পারছো যে এই অ্যাসাইনমেন্টটি 3য় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং 5ম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। 3য় এবং 5ম অধ্যায় মিলিয়ে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখেছো। এবার আমরা নির্দেশনাটা দেখব এবং নির্দেশক দেখব। নির্দেশনায় কী লেখা আছে দেখো, প্রথম অংশে 8টি যৌগে পরমাণু সময়ের যোজনী হিসাব করতে হবে। এই যে 8টি যৌগ দেওয়া আছে, এই 8টি যৌগে বিদ্যমান যে পরমাণুগুলো আছে তাদের প্রত্যেকটির যোজনী হিসাব করতে হবে। আমরা করব, ভালো কথা। এই অংশটা এই নিয়ে কথা বলা আছে। তো নির্দেশকের মধ্যে লিখে আছে পরমাণুর যোজনী, মানে জাস্ট যোজনী হিসাব করবে, প্রত্যেকটা মূলের যোজনী হিসাব করতে হবে। যদি না করতে পারো তাহলে নাম্বার কম পাবে, যদি সবগুলো মূলের যোজনী ভালোভাবে হিসাব করতে পারো তাহলে 4 পাবে। এরপরে দেখো কি লেখা আছে, পরিবর্তনশীল যোজনী। দেখো, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। দেখো, আমাদেরকে পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী হিসাব করতে হবে, করব আমরা সেটা। এরপর দেখো, পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বিবেচনা করতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী হিসাব করতে হবে। এরপর দেখো, তেজস্ক্র আইসোটোপের ব্যবহার লিখতে হবে। এখন নির্দেশকের মধ্যে কতে তো তোমরা জানো যে পরমাণুর যোজনী হিসাব করতে হবে, ক্ষতে হচ্ছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী দেখো কিভাবে লিখেছে যে মৌল চিহ্নিত করে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো এখানে যে সকল মৌলগুলো আছে সবগুলোর পরিবর্তনশীল যোজনী থাকবে এমন নয়, যাদের আছে তাদের নিয়ে কথা বলবো। এরপরে দেখো গতে যেটা আছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এরপরে এই যে এখানকার যে মৌলগুলো রয়েছে তাদের মধ্যে যে সকল মৌলগুলো তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, দেখা গেল কি অক্সিজেনের আইসোটোপ আছে কিন্তু তেজস্ক্রিয় নয়। তারপরে দেখো এই যে এই হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, হাইড্রোজেনের কিন্তু স্থিতিশীল আইসোটোপ 3টি, আর পরীক্ষাগারে আরও তৈরি করে টোটাল হয়েছে 7টি আইসোটোপ আছে, তোমরা জানো, কিন্তু সেগুলো তেজস্ক্রিয় নয়। যেমন এখানকার মধ্যে আয়োডিন তেজস্ক্রিয় আইসোটোপ আছে আয়োডিনের। তো যে সকল আইসোটোপগুলোর এখানকার যে পরমাণুগুলোর তেজস্ক্রিয় আইসোটোপ আছে সেই সকল তেজস্ক্রিয় আইসোটোপগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব আরও 4। তাহলে এই যে 3টা পার্ট, ক পরমাণুর যোজনী, খ পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী, আর গ হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এই নিয়ে আমাদের আজকে আলোচনা। তো আমি প্রথমে ক নিয়ে কথা বলবো, পরমাণুর যোজনী। দেখো, লক্ষ্য করো, কতে বলেছি পরমাণুর যোজনী হিসাবকরণ। তো আমি কি লিখেছি দেখো, এই যে 8টি যৌগ দেওয়া আছে, এই 8টি যৌগের মধ্যে আমাদের কি করতে হবে, পরমাণুর যোজনী হিসাব করতে হবে। এই অংশটা আমরা এখন শেষ করে ফেলবো। তাহলে লিখছি, দেখো প্রথমে আছে পানি। দেখো, পানি যৌগের গাঠনিক সংকেত এইটা। তুমি যদি একটি যৌগের গাঠনিক সংকেত লিখতে পারো তাহলে কিন্তু তার যোজনী তুমি জানবে। যেমন দেখো H2O যৌগের গাঠনিক সংকেত এই যে এটা, তাহলে এই অক্সিজেনের যোজনী 2 1 2, এরপর হাইড্রোজেনের যোজনী 1, এই যে হাইড্রোজেনের যোজনী 1। তাহলে আমরা কি লিখেছি দেখো,
H2 যৌগে হাইড্রোজেনের যোজনী 1 এবং অক্সিজেনের যোজনী 2। বাস কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইড যৌগের গাঠনিক সংকেত এই যে দেখো, কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক, কার্বন এভাবে লিখে ডাবল বন্ড অক্সিজেন, এদিকে ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এখানে কার্বনের যোজনী হচ্ছে 4, দেখো 1 2 3 4, আর অক্সিজেনের যোজনী 2। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2। তাহলে আমরা পানি এবং কার্বন ডাইঅক্সাইড শেষ করে ফেললাম। এবার কার্বন টেট্রাক্লোরাইড এভাবে প্রত্যেকটার করব। দেখো মুছে ফেললাম, আশা করি তোমরা এই দুইটা লিখে নিয়েছো। আমি মুছে ফেলবো, এরপর বাকিগুলো লিখবো। মুছে ফেললাম, এই যে মুছে ফেললাম। এরপর দেখো কি লিখছি, এরপর লিখবো দেখো CCl4 যৌগের, দেখো তোমরা আমার সাথে সাথে লিখো CCl4 যৌগের গাঠনিক সংকেত, যৌগের গাঠনিক সংকেত। দেখো কার্বন টেট্রাক্লোরাইড, এখানে একটা ক্লোরিন, এখানে একটি ক্লোরিন, এখানে একটি ক্লোরিন, এখানে একটি ক্লোরিন। বুঝতেই পারছো কার্বনের যোজনী 4 আর ক্লোরিনের যোজনী 1। দেখো CCl4 যৌগে কার্বনের যোজনী 4 এবং ক্লোরিন এর যোজনী, কার্বনের যোজনী 4, ক্লোরিনের যোজনী 1। ব্যাস হয়ে গেল 1। দেখো ক্লোরিনের সাথে কার্বনের একটা দাগ, এই যে একটা রেখা মানে 1 যোজনী 1। তাহলে দেখো কার্বন টেট্রাক্লোরাইড যৌগের গাঠনিক সংকেত এই যে এটা, CCl4 যৌগে কার্বনের যোজনী 4, এই যে 4টা কার্বনের, আর ক্লোরিনের যোজনী 1 হয়ে গেল। এবার আমি চলে যাব PCl5। দেখো তাহলে আমি একটু সংক্ষিপ্ত করব, এই জায়গাটা এটা মুছবো দেখো, আর এটা মুছে ফেলবো। তাহলে দেখবে খুব সহজে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এই জায়গাটা এটা মুছবো, এই জায়গাটা এইটা মুছবো। দেখো কি করছি, PCl5 দেখো PCl5 যৌগের গাঠনিক সংকেত, এখানে ফসফরাস, ক্লোরিন, 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 ক্লোরিন। দেখো তাহলে ফসফরাসের যোজনী 5, দেখো 1 2 3 4 5। তাহলে PCl5 যৌগে দেখো PCl5 যৌগে ফসফরাস এর যোজনী এই জায়গায় দেখো, ফসফরাসের যোজনী হবে 5, ফসফরাসের যোজনী 5 এবং ক্লোরিন এর যোজনী 1। দেখো PCl5 যৌগের গাঠনিক সংকেত এই যে এটা, PCl5 যৌগে ফসফরাসের যোজনী 5 এবং ক্লোরিনের যোজনী 1। তাহলে PCl5 কিন্তু শেষ করে ফেললাম। ঠিক এমনিভাবে দেখো, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এরপরে আমি জাস্ট PCl3 করব। দেখো PCl3 যৌগের গাঠনিক সংকেত এই যে এটা মুছে ফেলবো। দেখো 3টা PCl3 যৌগে এরকম 3টা হবে, দেখো 3টা। তাহলে PCl3 দেখো PCl3 যৌগের গাঠনিক সংকেত এইটা, PCl3 যৌগে ফসফরাসের যোজনী এইখানে হবে 3, ফসফরাসের যোজনী 3। আচ্ছা বাংলাতেই লিখি 3, ফসফরাসের যোজনী 3 এবং ক্লোরিনের যোজনী 1। দেখো ক্লোরিনের যোজনী 1। তাহলে PCl3 যৌগের গাঠনিক সংকেত এটা, PCl3 যৌগে ফসফরাসের যোজনী 3 এবং ক্লোরিনের যোজনী 1। তাহলে দেখো PCl3 যোজনী পেয়ে গেলাম, ফসফরাসের যোজনী 3 এবং ক্লোরিনের যোজনী 1। বাকি আছে Pi5, তারপরে এটা। তো আমরা Pi5 এ চলে যাই। আমি এখানে Pi5 লিখব। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, হ্যাঁ। আমি এখন এটাকে Pi5 করে দেব। দেখো Pi5 যৌগের গাঠনিক সংকেত, জাস্ট এগুলা আই হয়ে যাবে। আচ্ছা আমি একটু মুছে লিখি, এগুলো আই হয়ে যাবে। দেখো পি, এখানে আই, এখানে আই, এখানে আই আয়োডিন, এখানে আই, এইখানে আই, মানে 5টা আয়োডিন। তাহলে দেখো কি হচ্ছে, Pi5 যৌগে গাঠনিক সংকেত এটা। এরপর লিখব
Pi5 যোগে ফসফরাসের যোজনী এই জায়গায় হবে 5, আর এই জায়গায় কিন্তু ক্লোরিন হবে না, এই জায়গায় হবে আয়োডিন, আর এই জায়গায় হবে 5। দেখো Pi5 যোগে ফসফরাসের যোজনী 5, এই যে 5, এই যে Pi5 5, আর আয়োডিনের যোজনী 1, তাহলে Pi5 যোগে ফসফরাসের যোজনী 5 এবং আয়োডিনের যোজনী 1 হয়ে গেল। এবার আমরা চলে যাব দেখো সালফার ডাইঅক্সাইড যৌগে। আমি এই জায়গাটায় সালফার ডাইঅক্সাইড করে ফেললাম, সালফার ডাইঅক্সাইড। তোমাদের কিন্তু সবটাই লিখতে হবে, আমি তো মুছে মুছে করতে পারছি। আর এই জায়গায় আমি করব কি, আমি এই জায়গায় সালফার ডাইঅক্সাইড যৌগের গাঠনিক সংকেত এই যে দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে এখানে লিখব সালফারের যোজনী। দেখো সালফার, এই জায়গায় হবে সালফারের যোজনী, আর এইখানে লিখব 4, সালফারের যোজনী 4। দেখো যোজনী 4, কারণ এই যে সালফারের যোজনী 4টা দাগ দেখো, 1 2 3 4, এগুলা এই ছোট্ট সরল রেখাগুলো যোজনী নির্দেশ করে 4। তাহলে সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। কীভাবে 2? দেখো এই যে অক্সিজেনের 2টেই বন্ধন করেছে সালফারের সাথে, এই জন্য যোজনী 2। তাহলে হয়ে গেল সালফার ডাইঅক্সাইড যৌগের গাঠনিক সংকেত এটা। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2। এই যে সালফারের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এটা পেয়ে গেলাম। এরপরে বাকি আছে সালফার ট্রাইঅক্সাইড। মুছে ফেলবো এটা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটা মুছে ফেলবো, সালফার ট্রাইঅক্সাইড জাস্ট এই জায়গাটায় সালফার ট্রাইঅক্সাইড হবে SO3 যৌগের গাঠনিক সংকেত। এই জায়গায় আমরা গাঠনিক সংকেতটা একটু চেঞ্জ করব, দেখো S, এই যে অক্সিজেন। সালফারের যোজনী 6, দেখো সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফার ট্রাইঅক্সাইড, দেখো সালফারের যোজনী 6 কিভাবে, 6টা সরল রেখা দেখো, 1 2 3 4 5 6, 6টা দাগ, এই জন্য 6। আর অক্সিজেন দেখো 2টা বন্ধন, এই জন্য 2। সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের যোজনী এই জায়গায় হবে 6 এবং অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। তাহলে আমরা সালফার ট্রাইঅক্সাইডের যৌগ বের করে ফেললাম। তাহলে আমরা এতক্ষণ ধরে যা করলাম তা কিন্তু পরে কাজে লাগবে। ওই যে পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী বের করার সময় আমাদের কিন্তু এটা প্রয়োজন হবে। তো এখন এই যৌগগুলোতে যে যোজনী দরকার বা বের করা দরকার সেটা বের করেছি আমরা, প্রত্যেকটার যোজনী পেয়ে গেছি। তাহলে আমাদের কমপ্লিট পরমাণুর যোজনী হিসাবকরণ। তো এই যৌগগুলোতে পরমাণুর যোজনী হিসাবকরণ মানে এখানে যে 8টা যৌগ দিয়েছে সেই যৌগগুলোর মধ্যে যোজনী হিসাবকরণ। তো আমরা সেই যোজনীগুলো হিসাব করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পরমাণুর যোজনী হিসাবকরণ কমপ্লিট, যোজনী হিসাবকরণ কমপ্লিট। এখন আমাদের যোজনী হিসাবকরণ কমপ্লিট হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমি আলোচনা করব তোমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশটি নিয়ে, অর্থাৎ খ অংশে যা রয়েছে। এখন তোমরা খ অংশে যাও, দেখো কি লেখা আছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো খতে নির্দেশকের মধ্যে লেখা আছে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী। নির্দেশনার মধ্যে লেখা আছে দেখো পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। এখন আমরা এই যে পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী হিসাব করব, এটা কোত্থেকে হিসাব করব জানো? যে 8টি যৌগ দেওয়া রয়েছে সেখান থেকে। তো এখন আমি খতে কি লিখেছি দেখো, লিখেছি পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী। তো এটা লেখার আগে প্রথমে আমাকে পরিবর্তনশীল যোজনী কাকে বলে এটা লিখতে হবে, এরপরে সুপ্ত যোজনী কাকে বলে সেটা লিখতে হবে, এরপরে হিসাব করব। দেখো লক্ষ্য করো, পরিবর্তনশীল যোজনী যে সকল মৌলের একাধিক যোজনী রয়েছে সে সকল যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন ফসফরাসের 2টি যোজনী 3, 5 রয়েছে। এই 3 এবং 5 হচ্ছে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী, তোমরা খুব ভালো করেই জানো, এ নিয়ে আমি আর কথা বলছি না। সুপ্ত যোজনী কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী ইকুয়াল টু 5 - 3। কেন? ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5
আর কার্যকরী যোজনী হচ্ছে 3, কারণ এই যৌগটির মধ্যে 3 হচ্ছে তার যোজনী কার্যকর। তাহলে সংজ্ঞায় ছিল সর্বোচ্চ যোজনী থেকে কার্যকরী যোজনী পার্থক্য। তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে 5 বিয়োগ আর তার কার্যকরী যোজনী হচ্ছে 3, 5 থেকে 3 গেলে 2, এই 2 হচ্ছে তার সুপ্ত যোজনী। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে তার সুপ্ত যোজনী 2 বের করে ফেললাম। তো আমরা প্রথমে পরিবর্তনশীল যোজনী এই যে লিখেছি, তোমরা অবশ্যই লিখে নিয়েছো। এরপরে সুপ্ত যোজনী কাকে বলে সেই বিষয়টা বুঝালাম। এখন আমি করব কি, এই যে প্রদত্ত যে 8টি যৌগ দেওয়া আছে এই যৌগগুলোতে আমি এখন সুপ্ত যোজনী হিসাব করব, এবং পরিবর্তনশীল যোজনী জানলেই তো আমি সুপ্ত যোজনীটা হিসাব করতে পারবো। আর আমাদেরকে বলেছে এই অংশটাতে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করতে হবে। চলো আমরা সেই বাকি কাজগুলো করি। আমি এখন এটুকু মুছে ফেলবো, আশা করি তোমরা লিখেছো। মুছে ফেললাম। তাহলে দেখো, প্রথমে বলি পানির মধ্যে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, অতএব এটার মধ্যে পরিবর্তনশীল যোজনী নেই। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের আছে, কার্বনের যোজনী সর্বোচ্চ যোজনী হয় 4 আর মিনিমাম যোজনী হয় 2। তারপর দেখো কার্বন টেট্রাক্লোরাইড, এই যে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কার্বনের যোজনী 4, সর্বোচ্চ যোজনী 4, মিনিমাম যোজনী 4, এরকম করে আমরা বের করব। ফসফরাস পেন্টাক্লোরাইডে বের করব, তারপরে PCl3-তে বের করব, এগুলোতে সবগুলো বের করব। তার কারণ হচ্ছে এখানে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী রয়েছে, সালফারের পরিবর্তনশীল 2, 4, 6 রয়েছে। তো যাদের পরিবর্তনশীল যোজনী আছে আমি সেগুলো লিখি। দেখো লিখছি, কার্বন এর যোজনী 2, 4। এরপরে দেখো কার্বন লিখে ফেললাম। এরপরে ফসফরাসের, দেখো ফসফরাসের যোজনী 3, 5। এরপরে দেখো সালফার এর যোজনী, দেখো 2, 4, 6। তাহলে জেনে রাখো আমাদের যে 8টি যৌগ দেওয়া আছে সেই যৌগগুলোর মধ্যে কয়েকটা পরমাণুর পরিবর্তনশীল যোজনী রয়েছে। দেখো কার্বনের যোজনী 2, 4, অর্থাৎ কার্বনের পরিবর্তনশীল যোজনী রয়েছে এবং যোজনীগুলো হচ্ছে 2, 4। এরপর দেখো ফসফরাসের যোজনী 3, 5, সালফারের যোজনী 2, 4, 6। তাহলে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী হিসাব করো। তাহলে আমি কিন্তু পরিবর্তনশীল যোজনী হিসাব করে ফেললাম। দেখো কার্বন, ফসফরাস, সালফার। তো এদিকে একটু লিখে দিতে পারি, কার্বন, তারপরে ফসফরাস এবং সালফার এর পরিবর্তনশীল যোজনী, নিম্নরূপ। আচ্ছা, তাহলে সালফার, কার্বন, ফসফরাস এবং সালফারের পরিবর্তনশীল যোজনী নিম্নরূপ। তাহলে কার্বনের যোজনী 2, 4, ফসফরাসের যোজনী 3, 5, সালফারের যোজনী 2, 4, 6। তাহলে আমাদের একটা কাজ শেষ। পরিবর্তনশীল যোজনীর যে হিসাব করতে বলেছে, পরিবর্তনশীল যোজনীগুলো হিসাব করা হয়ে গেছে। এবার করব কি, এই যৌগগুলোতে কার্বন, ফসফরাস, সালফার এই 3টা মৌলের সুপ্ত যোজনী আমরা হিসাব করব। কারণ যাদের পরিবর্তনশীল যোজনী থাকে তাদেরই সুপ্ত যোজনী থাকে। এই জন্য আমরা এখন, তাহলে তোমরা তো দেখে নিয়েছ। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু 6, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, এরপরে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4। তাহলে দেখো আমি মুছে ফেললাম, এটুকু লিখে নাও। লেখার পর নিচে তোমরা লিখবে, এটুকু আমি মুছে ফেললাম। এবার তোমরা নিচে লিখবে, এটা নিচে লিখবে এরকম। দেখো তাহলে আমি এখন কার্বন ডাইঅক্সাইড যৌগে লিখব। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন এর সুপ্ত
যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী দেখো ইকুয়াল টু, লক্ষ্য করো কার্বন ডাইঅক্সাইড যে কার্বনের সুপ্ত যোজনী বের করছি, সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 বিয়োগ কার্যকর যোজনী 4 ইকুয়াল টু হচ্ছে 0। এই যোগটার মধ্যে কার্বনের সর্বোচ্চ যোজনী 4 এবং কার্যকর যোজনী 4 ইকুয়াল টু 0। এবার আমি একটা করে, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাবে, আমি কিন্তু আর লিখবো না, আমি লিখবো এরপরে CCl4 যোগে। দেখো এই হিসাবটা করার পর আমি এখানে মুছে ফেলবো, কিন্তু তোমরা কিন্তু মুছবে না, তোমরা লিখবে CCl4 যোগে কার্বনের সুপ্ত যোজনী ইকুয়াল টু, এই শূন্যই পাবো আমরা করব। দেখো এবার এই জায়গাটা মুছে ফেলবো, দেখো CCl4 যোগে কার্বনের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ কার্যকর যোজনী। সর্বোচ্চ যোজনী কত? 4, এই যে 4, এরপর কার্যকর যোজনীও 4, এই জন্য 0 হয়ে গেল। তাহলে আমাদের এটা শেষ। এরপরে আমরা দেখো এটা মুছে ফেলবো, এটা তোমরা লিখেছ। এরপরে আমরা বের করব, লক্ষ্য করো, এরপরে বের করব PCl5, লক্ষ্য করো PCl5 যোগে ফসফরাসের সুপ্ত যোজনী, ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5 বিয়োগ কার্যকর যোজনী। দেখো এখানে ফসফরাসের কার্যকর যোজনী 5 এটার মধ্যে ব্যবহার করেছি ইকুয়াল টু 0। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগে ফসফরাসের সুপ্ত যোজনী কত? 0। আবার মুছে ফেলবো, এবার হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড যোগে, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এবার আমি ট্রাইক্লোরাইড যোগে যাব, ফসফরাস ট্রাইক্লোরাইড যোগে ফসফরাসের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী কিন্তু 5, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, আর এই যৌগটার মধ্যে তার কার্যকর যোজনী হচ্ছে 3, কারণ সে 3 ব্যবহার করেছে। 3 ব্যবহার করার কারণে আমি এখানে লিখব 3 ইকুয়াল টু হবে 2, 5 থেকে 3 চলে গেলে 2, তাহলে এই যৌগটাতে ফসফরাসের সুপ্ত যোজনী 2। এবার আসো PI5 যৌগে, তোমরা কিন্তু নিচে নিচে লিখে যাবে, আমি আমার সুবিধা হয়েছে আমি মুছে লিখতে পারি, তোমাদের কিন্তু মুছে লিখতে চলবে না, তোমরা তো অ্যাসাইনমেন্ট তৈরি করছো, পরপর সবগুলা বের করে যাবে। এরপর দেখো আমি জায়গায় মুছে ফেলবো। এবার PI5, দেখো PI5, লক্ষ্য করো PI5 যোগে ফসফরাসের সুপ্ত যোজনী, ফসফরাসের মানে এটা কিন্তু সর্বোচ্চ যোজনী কার? এই যে ফসফরাসের সর্বোচ্চ যোজনী বিয়োগ হবে তার কার্যকর যোজনী কত? দেখো কার্যকর যোজনী ফসফরাস পেন্টায়োডাইড এখানে হচ্ছে 5, ফসফরাস যোজনী 5 ইকুয়াল টু হবে 0। তাহলে ফসফরাস পেন্টায়োডাইডের মধ্যে যে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 0। এরপর আমরা চলে যাব সালফার ডাইঅক্সাইড যৌগে, মুছে ফেললাম, কিন্তু তোমরা এটার মধ্যে লিখে করতে পারবে না, তোমাদের সবটা করতে হবে, আমি জাস্ট মুছে করলাম। এরপর দেখো সালফার ডাইঅক্সাইড, তোমরা কিন্তু ফ্রেশ করে লিখবে, সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী বিয়োগ কার্যকর যোজনী। সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু 6, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, বিয়োগ কার্যকর যোজনী, এখানে সালফারের কার্যকর যোজনী কিন্তু 4, আমরা এর আগে ঘাটনি সংকেতের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি 4, সালফারের এখানে যোজনী কিন্তু 4, ফলে এইখানে হচ্ছে 2। এই যৌগটিতে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে 2। আশা করি তোমরা লিখে নিয়েছ, আমি মুছে ফেলবো, তোমরা কিন্তু পরপর লিখে যাবে। এবার আমি সালফার ট্রাইঅক্সাইড যৌগে, দেখো সালফার ট্রাইঅক্সাইড যৌগে, এই যে এটাতে সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু 6 মাইনাস কার্যকর যোজনী। দেখো এই সালফার ট্রাইঅক্সাইড যৌগে প্রথম কয়ের মধ্যে আমরা বের করেছি সালফারের যোজনী কিন্তু 6, সালফারের যোজনী 6, তাহলে 6 বিয়োগ 6 0। তাহলে কি দেখা যাচ্ছে? সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী 0, ব্যাস হয়ে গেল। তাহলে পানির মধ্যে বের করতে হচ্ছে না কেন? কারণ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের কারোই পরিবর্তনশীল যোজনী নেই, বাকিগুলো সবগুলোর মধ্যে আছে, এই জন্য আমরা বের করে ফেললাম। সালফার ট্রাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী বিয়োগ কার্যকর যোজনী 6 - 6 = 0 হয়ে গেল, সুপ্ত যোজনী আমরা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা এই অংশটা লিখে নিয়েছো, প্রত্যেকটাই লিখেছো আমার সাথে সাথে। তাহলে আমরা যে খ অংশটা আছে, অর্থাৎ পরিবর্তনশীল যোজনী এবং সুপ্ত যোজনী যে হিসাব করা এবং তাদের সম্পর্কে সংজ্ঞা দেওয়া, দুটোই আমরা করেছি। তাহলে আমাদের খ এখানে শেষ হলো।
মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের এখন 3 নং অংশটি নিয়ে আলোচনা করব, যেটা গ অংশে তোমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে প্রদত্ত যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর মধ্যে যে মৌলগুলোর তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখন এখানে 8টি যৌগ দেওয়া হয়েছে। এই 8টি যৌগের মধ্যে রয়েছে ফসফরাস এবং আয়োডিন। ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে ফসফরাস 32, আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে আয়োডিন 131। এই দুটা তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে আমাদের ব্যবহার লিখতে হবে। তার আগে তেজস্ক্রিয় আইসোটোপ কারা সেই সম্পর্কে তোমাদেরকে লিখে নিতে হবে। যেমন দেখো, আমি লিখে দিয়েছি, গতে লিখেছি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এবার আসো, প্রথমে একটু লিখে নিতে হবে তেজস্ক্রিয় আইসোটোপ, যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা এবং গামা রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। তাহলে দেখো, যেমন আলফা, বিটা এবং গামা রশ্মি বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। প্রদত্ত যৌগগুলোর মধ্যে ফসফরাস এবং আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। এরা হচ্ছে ফসফরাস 32 এবং আয়োডিন 131। এদের ব্যবহার নিম্নে দেওয়া হলো। তাহলে আশা করি তোমরা এটুকু লিখে নিয়েছো। এবার এটার নিচে আমরা এই দুটা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে এখন তেজস্ক্রিয় আয়োডিন এবং তেজস্ক্রিয় ফসফরাস অর্থাৎ ফসফরাস 32 এবং আয়োডিন 131-এর ব্যবহার সম্পর্কে বলবো, এবং এই দুটি ব্যবহার আমি লিখে রেখেছি। দেখো, ফসফরাস 32 এর ব্যবহার। ফসফরাস 32 রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। এটা কিন্তু ভর সংখ্যা, ফসফরাস 32। এরপর দেখো, আয়োডিন 131-এর ব্যবহার। থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 ব্যবহার করা হয়। তো প্রশ্ন হচ্ছে এই দুইটা কেন? এই দুইটা হচ্ছে এই কারণে, কারণ এখানে যে প্রদত্ত 8টা যৌগ ছিল সেই যৌগগুলোর মধ্যে ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে আর আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। যেহেতু এই দুইটার তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, এই জন্য এই দুইটার ব্যবহার আমরা আলোচনা করেছি। দেখো, তাহলে আমি আবারও বলছি, ফসফরাস 32 এর ব্যবহার। ফসফরাস 32 রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আয়োডিন 131-এর ব্যবহার। থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। আশা করি তোমরা প্রত্যেকেই লিখে নিয়েছো। সত্যি কথা বলতে কি, যে এসএসসি পরীক্ষা 2021 রসায়নের যে চতুর্থ অ্যাসাইনমেন্ট, রসায়নের অ্যাসাইনমেন্ট নং 4, এই 4 নং অ্যাসাইনমেন্টটি অন্যান্য অ্যাসাইনমেন্টের তুলনায় ছোট, এই জন্য এটা 12 নাম্বার 12 মার্কসের জন্য, এবং তোমরা এটা লিখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটার আয়তনটা ছোট, প্রত্যেকটি অ্যান্সারই ছোট ছোট এবং খুব সহজেই লিখে ফেলতে পারবে। আর এটার প্রত্যেকটা উত্তর তোমরা জানো, এবং এই অ্যান্সারগুলো ভালো করে পড়বে। তোমাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু এই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে, এবং সেই অ্যান্সারগুলো তোমরা যদি ভালো করে পড়ে ফেলো তাহলে দেখবে তোমরা যখন তোমাদের নভেম্বরে পরীক্ষা হবে তখন অনেক সুন্দর একটি রেজাল্ট তৈরি করতে পারবে, এবং ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই লেকচারটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।